প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12 এর সেমিস্টার 4 এর পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সিলেবাস এবং কোশ্চেন্স প্যাটার্ন নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের পরীক্ষাতে কোনো রকম সমস্যা তৈরি না হয়। তাহলে দেখো, তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস ক্লাস 12 এর, সেখানে মোট 6টি কিন্তু ইউনিট রয়েছে। এখানে প্রথম 3টে ইউনিট তোমাদের রয়েছে হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক বিষয় নিয়ে, এবং পরের 3টে যে ইউনিট রয়েছে সেখানে তোমাদের মূলত ভারতের শাসন বিচার ব্যবস্থা, ভারতের সংবিধান, স্থানীয় স্বায়ত্তশাসন, এই সব বিষয় নিয়ে একটি মিক্স সিলেবাস। তাহলে দেখো, তোমাদের প্রথম যে অধ্যায় ইউনিট 1, সেখানে তোমাদের যে মূল টপিক রয়েছে যে নামে যে ইন্টারন্যাশনাল রিলেশন IR, তার হচ্ছে কি কনসেপ্টস অ্যান্ড পলিটিক্যাল ডকট্রিনস, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক, তার মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদ সমূহ। এটা হচ্ছে তোমাদের মূল হেডিং প্রথম ইউনিট 1 এর। এবং তার মধ্যে তোমাদের দুটো বিষয় মূলত রয়েছে। একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে ইভলিউশন অফ IR অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন অ্যাজ এ ডিসিপ্লিন, অর্থাৎ যে শাস্ত্র বা বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন। আর 2 নম্বর যে বিষয়টা রয়েছে তোমাদের যে ডেফিনেশন অ্যান্ড বেসিক ফিচার্স, অর্থাৎ সংজ্ঞা এবং মৌলিক বৈশিষ্ট্য সমূহ। কোন কোন মতবাদের কতগুলো মতবাদ, রাজনৈতিক পলিটিক্যাল ডকট্রিনসগুলো বলা আছে। তোমাদের এখানে মোটামুটি 4টি মতবাদ রয়েছে। যে প্রথমে রয়েছে রিয়েলিজম অর্থাৎ বাস্তববাদী তত্ত্ব, তারপরে আইডিয়ালিজম আদর্শবাদী তত্ত্ব, আর লিবারালিজম অর্থাৎ উদারনীতিবাদ বা উদারনীতিবাদী তত্ত্ব, আর মার্কসিজম অর্থাৎ মার্ক্সীয় ধারণা। তাহলে এই 4টে বিষয়, এই 4টে পলিটিক্যাল ডকট্রিনস তোমাদের এই প্রথম অধ্যায়ে কিন্তু রয়েছে। পরের 2 নম্বর ইউনিট দেখো, সেখানে তোমাদের রয়েছে মেজর রিজিওনাল অর্গানাইজেশন অর্থাৎ প্রধান আঞ্চলিক সংগঠন সমূহ। এই বিষয়গুলো এখানে আছে। এখানে মোট 3টে বিষয় কিন্তু রয়েছে। বিশ্বজুড়ে বিভিন্ন অঞ্চলে যে সংগঠনগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল সংগঠনগুলো রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা। 3টে বিষয় এখানে আছে। প্রথম আছে ইউরোপিয়ান ইউনিয়ন, এখনকার সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক ইউরোপিয়ান ইউনিয়ন। তারপরে রয়েছে সার্ক অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্ক। আর তারপরে রয়েছে যে হচ্ছে আসিয়ান অর্থাৎ আসিয়ান, যার তোমাদের হচ্ছে ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। তাহলে 2 নম্বর অধ্যায়ে একদম ফিক্সড কতগুলো আঞ্চলিক সংগঠন নিয়ে বলা হয়েছে। পরের ইউনিট 3, সেই চ্যাপ্টার যে মূল হেডিং হচ্ছে গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বায়ন। এটাও বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশ্বায়ন। এবং সেখানে তোমাদের মূল যে বিষয়গুলো রয়েছে দেখো, যে ডেফিনেশন অ্যান্ড ফিচার অর্থাৎ বিশ্বায়নের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সমূহ। এবং তারপরে তোমাদের রয়েছে ওখানে ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল কনসিকুয়েন্সেস, অর্থাৎ বিশ্বায়নের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক যে ফলাফল বা প্রভাব সমূহ, সেইটা নিয়ে এখানে কিন্তু আলোচনা করা হবে। আর তারপরে তোমাদের রয়েছে ইন্ডিয়া অ্যান্ড গ্লোবালাইজেশন অ্যান্ড অ্যানালিসিস, অর্থাৎ ভারত এবং বিশ্বায়ন, এই বিষয়ের একটি বিশ্লেষণ। যে ভারতে বিশ্বায়নের ফলে ভারতের কী সুবিধে অসুবিধে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে একটা আলোচনা রয়েছে। এবং এই 3 নম্বর চ্যাপ্টার তোমাদের এখান থেকে কোনো কিন্তু 2 নম্বর 4 নম্বরের প্রশ্ন পড়বে না, একটাই লং প্রশ্ন পড়বে। ফলে এখান থেকে 2টো লং প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, ইউনিট 4 আমরা চলে আসবো। ইউনিট 4-এ তোমাদের যেটা টপিক রয়েছে, মেন টপিক, যে অর্গানস অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অর্থাৎ ভারত সরকারের বিভিন্ন বিভাগ সমূহ। এই ভারত সরকারের বিভিন্ন বিভাগ সমূহের মধ্যে প্রথমে কি রয়েছে দেখো, এটা এই ইউনিট 4 একটু বড় চ্যাপ্টার, এখানে অনেকগুলো বিষয় কিন্তু তোমাদের বলা রয়েছে। প্রথম তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কিনা এক্সিকিউটিভ ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের শাসন বিভাগ। যে এক্সিকিউটিভ ইন ইন্ডিয়া ভারতের শাসন বিভাগ,
এর মধ্যে কি কি রয়েছে দেখো, যে পাওয়ার্স অ্যান্ড ফাংশন, কার কার আলোচনা করা হবে, যে ক্ষমতা এবং হচ্ছে কার্যাবলী কার কার, না প্রেসিডেন্ট ভারতের যে রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার ভারতের প্রধানমন্ত্রীর, গভর্নর মানে হচ্ছে রাজ্যপাল, চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী, আর হচ্ছে ব্যুরোক্রেসি অ্যাজ এ পার্মানেন্ট এক্সক্লুসিভ অর্থাৎ পার্মানেন্ট এক্সিকিউটিভ অর্থাৎ ভারতের শাসন বিভাগের স্থায়ী অংশ হিসাবে আমলাতন্ত্র, যে শাসন বিভাগের স্থায়ী অংশ আমলাতন্ত্র, যে সরকারের পরিবর্তন ঘটে, মন্ত্রী বা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এদের পরিবর্তন হয়, কিন্তু আমলাতন্ত্র এটা কিন্তু পার্মানেন্ট। তাহলে এই যে বিষয়টা এখানে তোমাদের এই অর্থাৎ যে সমস্ত পদাধিকারীরা ভারতবর্ষে রয়েছেন তাদের শাসন বিভাগে তাদের ক্ষমতা কার্যাবলী, এই বিষয়টা কিন্তু এখানে সম্পূর্ণভাবে আলোচিত হবে। এবং এখান থেকেও তোমাদের বড় প্রশ্ন আসবে। পরের তোমাদের যা রয়েছে 2 নম্বর, এখানে এই অধ্যায়ের ইউনিট 4-এর যে লেজিসলেচার্স ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের আইন বিভাগ, এই আইন বিভাগের মধ্যে রয়েছে কম্পোজিশন অ্যান্ড ফাংশন অর্থাৎ আইন বিভাগের গঠন এবং কার্যাবলী কার কার। দেখো লোকসভা, রাজ্যসভা, লোকসভা রয়েছে, রাজ্যসভা, বিধানসভা, এই 3টে বিষয়ের কিন্তু আলোচনা হবে। আর স্পিকার অব লোকসভা, লোকসভার স্পিকারের ক্ষমতা, পাওয়ার অ্যান্ড ফাংশন তার ক্ষমতা এবং কার্যাবলী। আর এখানে আর কিন্তু বাকিগুলো বলা নেই, অর্থাৎ যেগুলো উল্লেখ করা আছে সেগুলোই সিলেবাসের মধ্যে রয়েছে। আর তারপরে দেখো রয়েছে যে জুডিশিয়ারি ইন ইন্ডিয়া অর্থাৎ 3 নম্বর, এই ইউনিট 4-এর যে 3 নম্বর টপিক জুডিশিয়ারি ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের বিচার বিভাগ, এই বিচার বিভাগের মধ্যে কম্পোজিশন অ্যান্ড জুরিডিকশন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, PILS অ্যান্ড কনজিউমার কোর্টস, অর্থাৎ এর মধ্যে তোমাদের রয়েছে যে গঠন, কার্যাবলী এবং তার যে বিচার এলাকা কার, না সুপ্রিম কোর্টের, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাইকোর্ট নিয়ে আলোচনা হবে। আর হচ্ছে PIL মানে হচ্ছে তোমাদের হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এইটা তোমাদের অর্থাৎ PILS যেটাকে আমরা বলছি যে জনস্বার্থ মামলা খুবই গুরুত্বপূর্ণ টপিক দেওয়া হয় সিলেবাসের মধ্যে। আর কনজিউমার কোর্ট অর্থাৎ ক্রেতা আদালত, এটাও খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। তাহলে এই মূল বিষয়গুলো কিন্তু এখানে আলোচিত হবে। পরের ইউনিট 5-এ রয়েছে কন্টেম্পোরারি সিভিল সোসাইটি মুভমেন্টস ইন ইন্ডিয়া অর্থাৎ সমকালীন ভারতের নাগরিক বা পৌর সমাজের আন্দোলনসমূহ। এর মধ্যে তোমাদের প্রথমেই রয়েছে সিভিক সোসাইটি মুভমেন্ট, তার কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স, ব্রিফ আউটলাইন অফ, যে আমাদেরকে তার যে ধারণা এবং গুরুত্ব অর্থাৎ সিভিল সোসাইটি মুভমেন্ট, যে নাগরিক পৌর অধিকারের যে আন্দোলনগুলো তার গুরুত্ব কি, তার ধারণাটা কি, এবং তার ব্রিফ একটা আউটলাইন থাকবে। এবং তার সঙ্গে 2টো আন্দোলন বলা আছে, নর্মদা বাঁচাও আন্দোলন আর চিপকো মুভমেন্ট, এই 2টো আমাদেরকে সিলেবাসের মধ্যে রয়েছে। আর তারপরে ইউনিট 6-এর মধ্যে তোমাদের রয়েছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যান্ড লোকাল সেলফ গভর্নমেন্ট অর্থাৎ সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্ত শাসন। এর মধ্যে তোমাদের রয়েছে মেথডস অফ অ্যামেন্ডমেন্ট, আর্টিকেল 368, যে 368-এ আর্টিকেলের 368 নম্বর ধারাতে সংবিধান সংশোধনের যে পদ্ধতিগুলো বলা হয়েছে সেগুলো ইন ডিটেলস তোমাদের এখানে আলোচনার মধ্যে থাকবে এই অধ্যায়ে। তারপরে রয়েছে 73rd অ্যামেন্ডমেন্ট, রুরাল লোকাল সেলফ গভর্নমেন্ট, 3-টায়ার পঞ্চায়েত সিস্টেম, কম্পোজিশন, ফাংশন অ্যান্ড সোর্স অফ ইনকাম। তাহলে এখানে তোমাদের 73তম সংবিধান সংশোধনী, খুবই গুরুত্বপূর্ণ একটা আইন, সংবিধান সংশোধন আইন, যেখানে তো কি করা হয়েছে না গ্রামীণ স্থানীয় স্বায়ত্ত শাসনের কথা বলা হয়েছে, লোকাল সেলফ গভর্নমেন্টের কথা বলা হয়েছে। তো এই গ্রামীণ স্থানীয় স্বায়ত্ত শাসনের মধ্যেই তোমার কি পড়বে, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, 3-টায়ার পঞ্চায়েত সিস্টেম, তার গঠন অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এগুলো এখানের মধ্যে থাকবে তোমাদের, যে কম্পোজিশন, ফাংশন এবং সোর্স অফ ইনকাম, এর গঠন, কার্যাবলী এবং আয়ের উৎস। একইভাবে 74th অ্যামেন্ডমেন্ট অর্থাৎ 74তম সংবিধান সংশোধন, যেখানে কি করা হয়েছিল আরবান লোকাল সেলফ গভর্নমেন্ট, যে শহরের বা পৌর স্থানীয় স্বায়ত্তশাসনের ব্যবস্থা করা হয়েছিল। তাই এই বিষয়ের মিউনিসিপ্যালিটি অ্যান্ড কর্পোরেশন, তাদের গঠন, যে পৌরসভা কর্পোরেশন এদের গঠন, কম্পোজিশন অ্যান্ড ফাংশন এদের গঠন, কাজ এবং সোর্স অফ ইনকাম এবং এদের হচ্ছে
আয়ের উৎস, অর্থাৎ স্থানীয় স্বায়ত্তশাসন, গ্রাম এবং শহর, এইটা এখানের মধ্যে রয়েছে, এবং সংবিধান সংশোধন। এই চ্যাপ্টার তোমাদের একদম স্পেসিফিক চ্যাপ্টার, ভালো চ্যাপ্টার। তা এরপর আমরা দেখব যে নাম্বার বিভাজন। দেখো যে আমাদের যে রাষ্ট্রবিজ্ঞানের নাম্বার বিভাজন সেটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে করে দেওয়া আছে। দেখো তোমাদের লোড কিন্তু এখানে অনেকটাই কমবে, সিলেবাস হয়তো অনেকটা বড়, কিন্তু তোমাদের এই নাম্বার বিভাজনের লোড কিন্তু অনেকটাই কমে যাবে। কীরকম দেখো, 2 নম্বরের প্রশ্ন প্রত্যেক চ্যাপ্টার থেকে কিন্তু একমাত্র তোমাদের গ্লোবালাইজেশন এই চ্যাপ্টারটা বাদ আছে, এখান থেকে কোনো 2 নম্বরের প্রশ্ন আসবে না, কিন্তু বাকি 5টা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা থেকে একটা করে 2 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের লিখতে হবে। আর তারপরে 4 নম্বরের প্রশ্ন, টোটাল কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে 2 নম্বরের প্রশ্ন রয়েছে, 4 নম্বরের প্রশ্ন এবং 6 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন তোমাদের লিখতে হবে, 3টে প্রশ্ন লিখতে হবে। 3টে প্রশ্নের মধ্যে দেখো 3টে যে প্রশ্ন তোমাদের লিখতে হবে তার মধ্যে তোমাদের সুন্দর করে ভাগ করে দেওয়া আছে। 3টে 4 নম্বরের প্রশ্ন 2 নম্বর অধ্যায় থেকে লিখতে হবে, অর্থাৎ মেজর রিজিওনাল অর্গানাইজেশন থেকে লিখতে হবে। তারপরে 5 নম্বর থেকে লিখতে হবে, 5 নম্বর অধ্যায় থেকে লিখতে হবে, এবং 6 নম্বর যে অধ্যায়, লাস্ট অধ্যায় অর্থাৎ 5, 6 লাস্ট দুটো অধ্যায় থেকে তোমাদের কিন্তু লিখতে হবে। তাহলে হচ্ছে সেখান থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্ন লিখতে হবে, এবং তারপরে তোমাদের 6 নম্বরের বড় প্রশ্ন লিখতে হবে। প্রথম যে চ্যাপ্টার তোমাদের রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশন, সেখান থেকে লিখতে হবে একটা প্রশ্ন। তারপরে তোমাদের লিখতে হবে গ্লোবালাইজেশন, যেখান থেকে কিন্তু 4 নম্বরের প্রশ্নও পড়বে না, কেবলমাত্র 6 নম্বরে একটি প্রশ্ন পড়বে, লিখতে হবে তোমাদেরকে। তাহলে 3 নম্বর চ্যাপ্টার থেকে লং প্রশ্ন খালি করলেই চলবে, 6 নম্বরে একটা প্রশ্ন লিখতে হবে। আর তারপরে তোমাদের থাকছে দেখো যে 4 নম্বর যে অধ্যায়, অর্থাৎ ভারতের বিচার, শাসন, আইন বিভাগ যেখানে রয়েছে, সেখান থেকেও তোমাদের একটা লং প্রশ্ন 6 নম্বরে লিখতে হবে। আর তাহলে এই 3টে অধ্যায় থেকে 1, 3, 4 এখান থেকে তোমাদের কি করতে হবে, 6 নম্বরের লং প্রশ্ন লিখতে হবে। তাহলে খুবই সুন্দর সিলেবাস, যে তোমাদের খুবই সুন্দর নম্বর বিভাজন, তোমাদের যে 4 নম্বরের প্রশ্ন যেখান থেকে লিখতে হচ্ছে সেখান থেকে 6 নম্বরের প্রশ্ন লিখতে হচ্ছে না, আবার যেখান থেকে 6 নম্বর লিখতে হচ্ছে সেখান থেকে 4 নম্বরের কোনো প্রশ্ন লিখতে হচ্ছে না। এতে তোমাদের প্রিপারেশন করতে খুবই সুবিধা হবে, এবং খুব সহজেই তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে। যদিও সিলেবাস অনেকটা লেংদি, অনেকগুলো বিষয়ের মধ্যে রয়েছে। আজ তাহলে এ পর্যন্তই।